সুপ্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি এলিন ফুড প্রবাসী মুখের ৩৮৭তম পর্বে। সাথে আছে আমি মোস্তফা ফিরোজ। দর্শক, আপনারা জানেন যে সপ্তাহের এই দিনটাতে আমরা প্রবাসী বাংলাদেশিদের নানা সমস্যা, সম্ভাবনা, সুখ, দুঃখ, হাসি, কান্না এসব বিষয় নিয়ে আলোচনা করে থাকি। বিশেষ করে প্রবাস থেকে যে অতিথিরা বাংলাদেশে আসেন তাদের অভিজ্ঞতা আমরা শোনাই আমাদের দেশের মানুষকে, এবং যারা প্রবাসে আছেন তারা তো জানেনই। তারপরও আমরা তাদের মুখ দিয়ে নানান রকম অভিজ্ঞতা, নানান রকম জ্ঞান আমরা সেগুলো আপনাদেরকে দেওয়ার চেষ্টা করি। আজকে 4 জন অতিথি আছেন, আমি পরিচয় করে দিচ্ছি একে একে। আমার ডান প্রান্তে আছেন নূর মোহাম্মদ, কাতার প্রবাসী সাংবাদিক। আমাদের পাশে আছেন তার পাশে আছেন মোস্তফা জায়েদ হোসেন, মদিনা প্রতিনিধি, বাংলা ভিশন। আমার বাম প্রান্তে আছেন তাসলিমা খান মজলিস, তিনি ক্রিয়েটিভ কনসালটেন্ট, অস্ট্রেলিয়া। এবং তার পাশে আছেন মহিবুল ইজদানি খান ডাবলু, তিনি নির্বাচিত সদস্য, মনোনয়ন বোর্ড, সুইডিশ লেফট পার্টি সেন্ট্রাল কমিটি। আমরা লেফট পার্টি আস্তে আস্তে বাংলাদেশে ভুলেই যাচ্ছি, সেখানে আপনি উজ্জ্বলভাবে, ঠিক আছে, আপনার কাছ থেকেই শুনবো এই অভিজ্ঞতা। দর্শক, আমরা আলোচনা করব এইসব বিষয় নিয়ে, এবং আমরা চেষ্টা করব আমাদের আলোচনার ফাঁকে ফাঁকে প্রবাস থেকে পাঠানো আমাদের অতিথিদের নানা ধরনের বক্তব্য, এবং অবশ্যই আমরা চেষ্টা করব স্কাইপ সংযোগে দর্শকরা যদি যুক্ত থাকেন তারা ছোট করে মতামত দিতে পারেন, প্রশ্নও করতে পারেন। আমি ডান প্রান্ত থেকে ছোট ছোট করে আগে করে আসি। আমরা প্রথমে একটু কাতারের অবস্থা একটু জানতে চাই, যে এই অবরুদ্ধ অবস্থার মধ্যেও কাতার এগুচ্ছে নাকি পিছাচ্ছে, কি অবস্থা যদি একটু সংক্ষেপে আপনি বলেন। ধন্যবাদ। যেহেতু সংবাদকর্মী হিসেবে আপনার অনেক অভিজ্ঞতা আছে। না, শুরুতে একটু স্থবিরতা ছিল, সেই স্থবিরতা এখন কেটে কাতার তো আগাতেই হবে, কারণ বিশ্বকাপকে সামনে রেখে প্রচুর রিবিল্ড হচ্ছে, সারা শহর ভাঙচুর। আমি নিজেও, আপনি গত 1 মাস আগে ছিলেন কাতারে, দেখছেন নিচে, সেটা চলছে এখনো। হ্যাঁ, নিচে চলছে, এবং আগাতেই হবে, কারণ বিশ্বকাপকে সামনে নিয়ে মেগা প্রজেক্টগুলো তো কমপ্লিট করতেই হবে। অন্যভাবে যদি বলি, যে শুরুতে একটু বিবিসির একটা প্রতিবেদন আমরা কয়েকদিন আগে লক্ষ্য করলাম, যেটা একটা বিষয়, যে প্রথমে একটা ছিল যে কাতার এই অবরোধের মধ্যে টিকবে কি টিকবে না, 4টি বড় দেশের অবরোধের মধ্যে। আমাদের ওই ধরনের একটা সংখ্যা ছিল যে মানে কি হতে যাচ্ছে, যথেষ্ট আমরা আতঙ্কের মধ্যে ছিলাম। বাট কাতার যেভাবে এটাকে অতিক্রম করলো, আমাদের কাছে একটা বিস্ময়, মানে কিভাবে সম্ভব, এত ছোট একটা দেশ। দুধের চাহিদা মেটানোর জন্য প্রচুর গরু আমদানি, মানে তাও জাহাজ ভরে একদম, মানে গরু নিয়ে আসা জার্মানি থেকে, বিভিন্ন দেশ থেকে। একটা জিনিস হলো কি, অবরোধের মধ্যে কাতার যতটুকু না লসের দিকে গেল, তার থেকে বেশি দেখলাম যে অন্যান্য যে অবরোধকারী দেশগুলো কিন্তু তারা উল্টো, মানে তাদের এক্সপোর্টগুলি কিন্তু আর কাতারে আসতেছে না। কাতার সামহাও অন্য কান্ট্রি থেকে নিয়ে আসতেছে, 1 টাকার বদলে তারা 2 টাকা দিয়ে নিয়ে আসতেছে। কিন্তু যেমন ধরুন সৌদি আরবিয়া, এমারাত এবং বাহরাইন, যে দেশগুলো কাতারকে সাপ্লাই দিত বিভিন্ন জিনিসপত্র, কিন্তু তারা আর এই মার্কেটটা হারিয়ে ফেললো আর কি। আমরা মোস্তফা জায়েদ, যে এই কাতারের যে অবরোধ করে সৌদি আরব কি আসলে খুব বেশি লাভবান হলো, নাকি একটা জেদের মধ্যেই থাকলো তারা? ধন্যবাদ ফিরোজ ভাই। আসলে কাতারকে অবরোধ করে সৌদি আরব একটা লসের মুখে, এবং অর্থনৈতিক যে প্রবলেম, সেটাতে ওরা এখন কারণ নিত্য প্রয়োজনীয় সমস্ত পণ্য কিন্তু সৌদি আরব থেকে কাতারে আসতো। সেই রোডটা ব্লক, এবং কোনো এখন আমদানি রপ্তানি গাড়ি আসে না, এবং ওরা একগুমের কারণে আজকে সৌদি আরবের অবস্থাটা অর্ধেক খারাপ, এবং কাতারের অবস্থা তো অনেক উন্নত হচ্ছে আস্তে আস্তে, কিন্তু সৌদি অবস্থাটা অনেক খারাপ হচ্ছে। তো এই পরিস্থিতি কাটানোর জন্য তো মানে সৌদি আরবের যে খুব একটা উদ্যোগ আছে সেটাও তো দেখা যাচ্ছে না। সংকটটা তো আসলে সৌদি আরব থেকে তৈরি করা, যেমন কাতার প্লাস এইমেন যুদ্ধটা, এই দুইটার একগুমের কারণে আজকে সৌদি আরবের অর্থনৈতিক দশটা। আচ্ছা, আমরা একটু আরেক মহাদেশে আসে, 2টি মহাদেশের প্রতিনিধি আছেন, আমাদের কমিউনিটি রিপ্রেজেন্ট করেন সফলভাবে। আমি তাসলিমা খান মজলিস, আপনার কাছে আসি। আপনি যদি সংক্ষেপে বলেন, মানে কোন সেক্টরে আপনি অস্ট্রেলিয়াতে কাজ করছেন এবং কতদিন থেকে কাজ করছেন? থ্যাংক ইউ ফর হ্যাভিং মি হিয়ার। আমি জাস্ট একটু কারেক্ট করি, আমার নাম তাসমিনা খান মজলিস। আচ্ছা, আমার এখানে লেখা তাসমিনা। অসুবিধা নেই। আমি খুবই ইনভলভড ইন ক্রিয়েটিভ ফিল্ড, মেলবোর্নে বেসড, ভিজুয়াল আর্টিস্ট, ক্রিয়েটিভ কনসালটেন্ট। আমি আবার প্রফেশনাল বেকিংও করি।
আচ্ছা সো আমি খুবই ক্রিয়েটিভলি ইনভলভড ইন মেলবোর্ন আচ্ছা সো আমার ফার্স্ট সোলো এক্সিবিশন আপনি কবে থেকে একটু যদি ইতিহাসটা আমি একটু বলেন ওভার 10 ইয়ার্স নাও মেলবোর্নে বেসড পড়াশোনা ওখানে আন্ডার গ্রাজুয়েশন এন্ড এখন তার মানে ওখানে পড়াশোনা করে আপনি কর্মজীবনও শুরু করেছেন সেখানে আচ্ছা এই কর্মজীবনে আপনি যে কাজটা করছেন মানে তার গুরুত্বটা সেই দেশে কত আর সেইটার আমাদের এখানকার আলোকে আমাদের অবস্থানটা কি সেই কাজটা আমাদের এখানে কিভাবে এটার কি বলে চর্চা হচ্ছে আপনি যদি একটু বলেন জি আমি প্রথম থেকে খুবই বাংলাদেশের কে নিয়েই আমার ক্রিয়েটিভ কাজগুলা সবসময় করে এসেছি এন্ড করার চেষ্টা করি আমি ওখানে অনেক ব্র্যান্ডগুলোর সাথে এমনিতে কাজ করি বিকজ অ্যাজ আ ক্রিয়েটিভ কনসালটেন্ট দ্যাট ইজ মাই প্রফেশনাল ক্যারিয়ার কিন্তু অ্যাজ আ ভিজুয়াল আর্টিস্ট আমি বাংলাদেশের সাবজেক্ট নিয়ে আমি মেইনলি কাজ করি আমি এখন যে কাজটা করছি রিস্টোরেশন অফ হেরিটেজ আর্কিটেকচারের উপরে আমার পেইন্টিং কালেকশনটা আমি করছি যেটা সোলো এক্সিবিশন ফেব্রুয়ারিতে সো আমি যেটা করছি যে বাংলাদেশে যত হেরিটেজ সাইটসগুলো আছে আমি ফিজিক্যালি ডকুমেন্ট করি তারপর ওগুলা ইন পেইন্টিং আমি ডকুমেন্ট করছি সো আমি বাংলাদেশের এই কনজারভেশন অ্যাসপেক্টটাকে এটা যে কত ইম্পর্ট্যান্ট গ্লোবালি মানে আর মানে আমাদের দেশেরও এই কনসার্নটাকে অ্যাডভোকেট করার জন্য আমার পুরো কালেকশনটা করা অ্যান্ড অ্যাজ অ্যান আর্টিস্ট আই এম অ্যাডভোকেটিং দিস আচ্ছা আচ্ছা সফলভাবে আপনি আছেন এটা আমাদের অবশ্যই গর্ব আমি একটু আসছি মহিবুল ইজদানী খান ডাবলু আপনি আপনার যে পরিচয়টা সেই পরিচয়টা সেখানকার রাজনৈতিক অবস্থাটা আসলে আমরা খুব বেশি জানি না একটু যদি বলেন ঠিক বর্তমান ধন্যবাদ আপনাকে বর্তমান মুহূর্তে আমাদের দেশে খুব সমস্যা রাজনৈতিক সমস্যা সেটার কারণ হচ্ছে আমরা ইলেকশন করি 9 সেপ্টেম্বর এখন পর্যন্ত কোনো সরকার গঠন হয়নি কালকে প্রাইম মিনিস্টারের ভোটটা হবে কালকে পার্লামেন্টের তৃতীয়বারের মতো এভাবে 4 টাইমস প্রাইম মিনিস্টারের ভোটে যদি প্রাইম মিনিস্টার না করা যায় তাহলে আবার ইলেকশন ভোটটা কারা দেবে পার্লামেন্ট মেম্বাররা দেবে জি 349 পার্লামেন্ট সিট আছে আমাদের ওখানে তো এটা একটা ক্রাইসিস চলতেছে দেশে জাস্ট নাও আর সেটা হচ্ছে যে আমি যে পার্টি করি এই ক্রাইসিসের কোনো প্রভাব কি আছে মানে অবশ্যই আছে মানে জনসাধারণকে এটা সুইডিশ পার্লামেন্টে বেসিক্যালি দুইটা গ্রুপ ছিল একটা রাইটিস্ট ব্লক একটা লেফটিস্ট ব্লক আচ্ছা এটা কন্টিনিউ হয়ে আসছিল অনেক দিন থেকে কিন্তু লাস্ট ইলেকশনে একটা অ্যান্টি ইমিগ্রেন্ট পার্টি যেটাকে বলে সুইডিশ ডেমোক্র্যাট যারা ইমিগ্রেন্টের বিরুদ্ধে আর কি মূলত রাইটিস্টরা এক্সট্রিম রাইটিস্ট নট অনলি রাইটিস্ট তো এরা 62 সিট পায় পাওয়াতে দুটো ব্লকের মধ্যে মেজরিটি কেউ হতে পারে নাই আচ্ছা যার জন্য গভর্নমেন্ট ফর্ম হচ্ছে না আর এই যে দুটো ব্লক আছে দুটো ব্লকে চাচ্ছে না তাদের হেল্প নিতে তাদের উপর ডিপেন্ড হয়ে গভর্নমেন্ট ফর্ম করতে তা কেউ চাচ্ছে না আচ্ছা যার জন্য সমস্যাটা হয়েছে তাহলে এই ক্রাইসিসটা পার্লামেন্ট মেম্বাররা তৈরি করা ক্রাইসিসটা তো তার পার্লামেন্ট মেম্বার তৈরি করে না এই ক্রাইসিসটা করছে জনগণ যদি ভোটটা ঠিক মতন দিত তাহলে এই সমস্যাটা হতো না কিন্তু ভোট তো ধরেন ওদের তো একটা অধিকার যার যার মতন করে সেটাই সেটা দেবে সেটা তো অবশ্যই কাউকে তো চাপানো যায় না সেটা তো ঠিক তাই না হ্যাঁ তবে আমরা বলবো যেহেতু লেফটিস্ট পার্টি করি আমরা বলবো যে জনগণ যেন ফেসিস্ট অর্গানাইজেশনকে ভোট না দেয় এটা আমাদের দায়িত্ব জনগণের মাধ্যমে প্রচার সেটা তো আপনারা ওই সুইডিশ পাবলিককে ওইভাবে উদ্বুদ্ধ করতে পারেননি যার জন্য তারা বিভক্ত হয়ে গেছে আমরা করি নাই যে বললে ভুল হবে হয়তো আমরা সফল হতে পারিনি এটা বলতে পারেন আপনি এইভাবে তো এখন যেটা সমস্যা হচ্ছে যে এই যে 349 সিট এটাতে আমার দলের 28 সিট আছে আমি যে সুইডিশ লেফট পার্টি করি এটাকে বলে লেফট গ্রিন কোয়ালিটি আপনার কোয়ালিশন লেবার পার্টি লেফট পার্টি এবং গ্রিন পার্টির কোয়ালিশন অপরদিকে আছে 4টা পার্টি কনজারভেটিভ পার্টি সেন্টার পার্টি ক্রিস্ট ডেমোক্র্যাট পার্টি আর আপনার লিবারেল পার্টি এই 4টা পার্টি এই 7টা পার্টি হলো দুটো ব্লক আচ্ছা আর 7টা পার্টিরই এক প্রতিনিধিত্ব আছে পার্লামেন্টে 8টা পার্টি আছে 8টা যে বললাম সুইডিশ ডেমোক্র্যাট মাঝখানে আচ্ছা আচ্ছা তো ওদের এতটা সিট ছিল না আগে তো এইবারই তারা খুব ভালো রেজাল্ট করছে শুধু ইমিগ্রেন্টের এগেইনস্টে কথা বলে আর কিছু না কিন্তু সুইডেনের একটা নেচার হলো যে তারা ইমিগ্রেন্ট বান্ধব একটা দেশ হিসেবে হ্যাঁ বান্ধবের দেশ হিসেবে পরিচিত কিন্তু এখন স্রোতটা উল্টো দিকে যেটা আমরা ইতালিতেও দেখছি অন্যান্য দেশগুলোতেও দেখছি যে একটা অ্যান্টি ইমিগ্রেন্ট একটা ফ্লো সারা ইউরোপের মধ্যে সৃষ্টি করেছে সেই জায়গায় বাম লেফট এবং যারা একটু লিবারেল রাইটিস্ট
তারা একটু কোণঠাসা একটা অবস্থায়, মানে যারা একটু এক্সট্রিম রাইটিস্ট তারা একটা আপার হ্যান্ড নিয়েছে। আপনার কথা সেই অবস্থাটা সেই অবস্থায় এখন সুইডেনে, রাইট। আচ্ছা, আপনার কি মনে হয় যে এই ক্রাইসিসটা কি অচিরেই সমাধান হবে না চলতে থাকবে? আমার ধারণা যেটা, সেটা হচ্ছে যে কালকে যে ভোটটা হবে পার্লামেন্টে, কালকে বুধবার, তো কালকে এই ভোটে আমাদের পার্টি ইতিমধ্যে, আমি তো বাংলাদেশে আসলে আমি ফলো করতেছি সব কিছু সুইডিশ পলিটিক্স এখান থেকে, যে আমাদের পার্টি লিডার ইউনাস শুস্টেড এমপি, উনি বলছে যে আমরা এই যে ইলেকশন, এই যে ভোটটা হবে কালকে, এতে আমরা যে বর্তমান যে প্রাইম মিনিস্টার তাকে আমরা সাপোর্ট দিব না। এই কারণে দিব না যেতে সে যে কোয়ালিশন করতে যাচ্ছে এখন, সে ব্লকটাকে ভেঙে রাইটিস্টদের সঙ্গে কোয়ালিশন করতেছে, করে সে ক্যান্ডিডেট হচ্ছে, যেটা আমরা মনে করি এটা ঠিক না। কারণ আমাদের লেফটিস্ট আইডিওলজি যেগুলো আছে সেগুলোকে আমাদের ধরে রাখতে হবে। আমি এখানে একটা কথা সংক্ষেপে বলি, এই পার্টিটার বেসিক্যালি 1918 সৃষ্টি হয় লেফট পার্টি। ওরা, আমরা এক সময় লেবার পার্টি ছিলাম, 100 বছর হয়ে গেছে আমাদের এখন সময়। তো এখন আমরা সাধারণত আমরা সবসময় লেবার পার্টিকে সাপোর্ট দিয়ে গেছি সবসময় গভর্নমেন্ট ফর্ম করার জন্য। সুইডেনের সবসময় মাইনরিটি গভর্নমেন্ট ছিল, মেজরিটি গভর্নমেন্ট প্রথম দিকে ছিল, কিন্তু লাস্টের দিকে মাইনরিটি গভর্নমেন্ট কিন্তু সাপোর্ট দিত অন্যান্য পার্টি পার্লামেন্টে বিভিন্ন প্রস্তাব পাশের সময়। তো এবারে প্রথম যে সমস্যাটা সৃষ্টি হয়েছে, এখন এটার সমাধান হয়তো হবে না, আবার ইলেকশন দিতে হবে, এটা আমার ব্যক্তিগত মতামত। কালকে ভোটেও হবে না এবং ভবিষ্যতে হয়তো আরেকটা চান্স আছে, তারপরে আবার ইলেকশন হতে হবে। আচ্ছা, তাহলে একটা ক্রাইসিসের মধ্যে যাচ্ছে। আচ্ছা, আসছি আপনার কাছে আবার। দর্শক, আমরা এই ফাঁকে দেখে আসি প্রবাস থেকে পাঠানো দুটি রিপোর্ট। অস্ট্রেলিয়ায় জীবিকার তাগিদে ভোর থেকেই শুরু হয় কর্মব্যস্ততা। বেলা গড়িয়ে পরিশ্রান্ত মানুষ দিব্যি ছোটেন নিজ গন্তব্যে, যেন দম ফেলার ফুসরত নেই। কথায় বলে ফার্স্ট ওয়ার্ল্ডের গতিময় জীবন, অতি সাধারণ মধ্যমান কিংবা বিলাসী চাকরি, যেন সাজানো এই ছকেই বাঁধা মোট জনসংখ্যার প্রায় সিংহভাগ মানুষ। ঠিক এই স্রোতেই নিজেদের মানিয়ে নেন প্রবাসী বাংলাদেশিরাও। তবে আছে উল্টো চিত্র, গদবাঁধা চাকরির একঘেয়েমি কাটাতে কেউ কেউ পা বাড়ান ব্যবসার পথে। সিডনির লাকিম্বা সহ অস্ট্রেলিয়ার বিভিন্ন শহরে বাংলাদেশি অধ্যুষিত অঞ্চলে ব্যবসা করে মুনাফা গুনছেন প্রবাসীরা। বিজনেসে আসার একমাত্র কারণ হলো যে আসলে চাকরিতে হবে লিমিটেড ইনকাম, তারপরে আবার সব কিছুতে কোনো ফ্রিডমটা একটু কম। তো আমার মতে যে ব্যবসা করে আসলে আমরা অনেক সাফল্য অর্জন করতে পারি। কেউ যদি মনে করে যে না, চাকরির পাশাপাশি ব্যবসা করে দেখি ফর দ্য ফার্স্ট 3 months and then they can। অস্ট্রেলিয়ার বিগেস্ট ডিউটি ফ্রিতে জব করতাম ম্যানেজার হিসাবে। সেখানে যেহেতু আমি জাপানিজ বলতে পারি, ওখানে প্রায় 10 বছর জব করার পরে আমি জবের পাশাপাশি মানি ট্রান্সফার বিজনেস শুরু করি এবং অদ্যাবধি এটা করে আসছি। এখন আর আমি জব করছি না। আমাদের তরুণ যারা স্টুডেন্ট হিসেবে পড়তে আসে, তারা যদি মনে করে যে তারা জব করবে না, তারা বিজনেস করবে, তারা বিজনেস ওপেন করতে পারে এবং তারা বিজনেস করতে পারে। যেহেতু আমি 6 বছর যাবত এই বিজনেসের সাথে জড়িত, আমারও প্ল্যান আছে ওদের ভবিষ্যতে বা ফিউচারে একটা শপ ওপেন করার। বিজনেস রেজিস্ট্রেশন থেকে শুরু করে বিজনেস মার্কেটিং পর্যন্ত সব কিছুই আপনারা একটা প্ল্যান ওয়াইতে করতে পারেন, যেটা হয়তো আপনি অন্য কোনো দেশে অনেক হ্যাসেলের মধ্যে দিয়ে যেতে হবে। এতে খণ্ডকালীন বেকারত্ব কিংবা চাকরির রুটিনময় জীবনের অবসান হচ্ছে, পাচ্ছে তুলনামূলক সচ্ছলতা। সরকার মহল সহ বেসরকারি খাত থেকে উদ্যোক্তাদের কদর করা হয় অস্ট্রেলিয়ায়। আছে বিনিয়োগকারীদের জন্য ভিন্ন ভিসা ক্যাটাগরি ও স্থায়ী হওয়ার সুবিধা। শুধু চাকরির উপর নির্ভরশীল না হয়ে মেধা ও শ্রমের সমন্বয়ে বিনিয়োগ করে অস্ট্রেলিয়ায় প্রতিষ্ঠা পাওয়া প্রাথমিকভাবে চ্যালেঞ্জিং হলেও উজ্জ্বল ভবিষ্যতের হাতছানি দেয় সকল নিষ্ঠাবানদের। আবুধাবির শিল্পনগরী মোসাফফার জর্দানের মালিকানাধীন আল ওয়াসিতা নামের কোম্পানিতে বাংলাদেশ ও পার্শ্ববর্তী দেশের প্রায় 3 শতাধিক শ্রমিক কর্মরত ছিলেন প্রায় 1 যুগ। গত 7 মাস ধরে অন্যান্য দেশের শ্রমিকদের সাথে বাংলাদেশিদেরও বেতন ভাতা সহ অন্যান্য সুবিধা বন্ধ থাকায় মানবেতর জীবনযাপন করছেন। অনেকে স্থানীয় আদালতে মামলা করেও কোনো সুফল পাচ্ছেন না। একটা লোক মরে গেলে আমাদের ফ্যামিলি কিভাবে চলবো? আমাদের ফ্যামিলি দেখার মতন আমাদের লোক নাই,
আমরা বহুত কষ্টে আছি এখানে, খাওয়া দাওয়া নাই, একজনের 3-4 দিন পর এক বেলা খানা পায় না, টাকা পয়সা নাই, 6 মাস 7 মাস ধরে স্যালারি দেয় না কোম্পানি, আমরা এত বিপদে আছি। ইন্ডিয়ান আছে, নেপালি আছে, ওদেরকে অলরেডি ওদের এমবিসি থেকে আইসা ওদেরকে খানা দানা সবকিছু দিতেছে, কিংবা আলাদা বিল্লা দিতেছে থাকার জন্য, কিন্তু আমগো এমবিসি থেকে অন্তত কোনো লোক আসে নাই। অন্যান্য দেশের দূতাবাস নিজ দেশীয় শ্রমিকদের জন্য খাবারের ব্যবস্থা গ্রহণ করলেও বাংলাদেশিরা তাদের দূতাবাস থেকে কোনো প্রকার খাবার ও সহযোগিতা পাননি বলে অভিযোগ করেন। যারা কেস করছে কেসেরও কোনো সমাধান করতেছে না, গেলে 1 মাস 2 মাস এরকম টাইম দিয়ে দেয়। তো আমরা থাকবো বই, খাওয়া দাওয়া নেই, 6 মাস ধরে কোনো বেতনও নেই। দেশটিতে নিযুক্ত বাংলাদেশি রাষ্ট্রদূত ডাক্তার মোহাম্মদ ইমরান বলেন, ভুক্তভোগী শ্রমিকের খবর পাওয়ার পর ব্যবস্থা নিয়েছে দূতাবাস। আগামীতে স্থানীয় আইন মেনে চলার জন্য সবাইকে পরামর্শ দেন তিনি। আমাদের দূতাবাসে এই আল ওয়াসিতা কোম্পানির ব্যাপারে খবর আসার মাত্রই আমরা দূতাবাস থেকে আমাদের কর্মকর্তাদের সেখানে পাঠিয়েছি এবং এখানে যে হিউম্যান রিসোর্স অ্যান্ড এমার্জেন্সি মন্ত্রণালয় আছে সেই মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগ করেছি। আমি এই ধরনের যে পরিস্থিতি যে সমস্ত শ্রমিকরা পড়বেন তাদের প্রতি অনুরোধ জানাবো যে আপনাদের যে সমস্যাগুলো আছে সেই সমস্যাগুলো নিয়ে আপনারা দূতাবাসে আসেন। আপনারা হঠাৎ করে কোনো ধরনের ধর্মঘট বা অন্য এই দেশের আইন বিরোধী কোনো কাজে যাবেন না। অসংখ্য প্রবাসী বাংলাদেশিরা দীর্ঘদিন যাবৎ তাদের ন্যায্য বেতন না পাওয়ায় এই মুহূর্তে দুর্বিষহ জীবনযাপন করছেন। এই অবস্থা থেকে রক্ষা করতে সরকারকে সর্বোচ্চ সহযোগিতা করার জন্য বিশেষ অনুরোধ করেছেন অসহায় এসব প্রবাসী বাংলাদেশিরা। আবুধাবি শিল্পনগরী মুসাফা থেকে মোহাম্মদ মোর্শেদ আলম, বাংলা ভিশন। দর্শক, একটা তথ্য দিয়ে রাখি এই রিপোর্ট প্রসঙ্গে যেটি আমরা জানতে পারলাম যে আবুধাবি থেকে শ্রমিকদের পাশে দাঁড়িয়েছে আমিরাত সরকার। আমিরাত সরকারের মিনিস্ট্রি অফ হিউম্যান রিসার্চ অ্যান্ড এমিরাইজেশন এর পক্ষ থেকে অসহায় প্রবাসীদের সব ধরনের সহযোগিতার আশ্বাস দিয়েছেন। অর্থাৎ যে দুরবস্থার কথা, যে চিত্রটা আমরা দেখালাম, সেটার প্রেক্ষিতেই সেখানকার মিনিস্ট্রি অর্থাৎ সেখানকার সরকার সাড়া দিয়েছে এবং তারা তাদের পক্ষ থেকে প্রবাসীদের সব ধরনের সহযোগিতার আশ্বাস দিয়েছে। আমরাও সেটা প্রত্যাশা করি, কারণ আমাদের যারা কর্মীরা মধ্যপ্রাচ্যে যান তারা একেবারেই একদম মানে কি বলে শ্রমের বিনিময়ে একেবারে তারা শ্রম দেন, তারা বিপুল পরিমাণ অর্থকড়ি খরচ করে সেখানে গেছেন। সুতরাং তারা যদি একদম ন্যূনতম মজুরি বা বেঁচে থাকার মতন যদি পারিশ্রমিকটা না পান এবং সেখানে যদি অনাহার অর্ধাহারে থাকতে হয়, এটা আমাদের জন্য অবশ্যই একটি দুঃখজনক ঘটনা। আশা করি যে এই বিষয়ে সরকার নিশ্চয়ই সচেতন হয়েছেন এবং সেই যে সহযোগিতাটা সেটা তারা পাবেন। আমি এই প্রসঙ্গে আমি একটু আপনার কাছে আসি যে মধ্যপ্রাচ্যের এটা আমরা যেমন চিত্র দেখলাম, অনেক জায়গায় কিন্তু প্রবাসী বাংলাদেশের অনেকটা প্রবাসে যে কিন্তু অসহায় একটা অবস্থার মধ্যে পড়ে দারিদ্র্যর কষাঘাতে জর্জরিত হয়, যেটা প্রত্যাশিত না। সেটা কি আমরা কি ঠিকভাবে তারা না যাওয়ার কারণে আমাদের ভুল, নাকি ওই দেশের সরকারের ভুল, নাকি রিক্রুটিং এজেন্সিগুলির ভুল? কার ভুলের এই বলি হয় তারা? পেশাগত কারণে আমার মিডল ইস্টের যে দেশগুলি, প্রত্যেক দেশে কিন্তু আমার যাওয়া হয়েছে। আমি ওই দেশে থাকা মানুষগুলোর সাথে কথা বলেছি। সমস্যা একটাই যে আমরা যাই ভিজিট ভিসা নিয়ে, যেটাকে আমরা ফ্রি ভিসা বলি। আসলে ফ্রি ভিসা দিয়ে যাওয়ার পরে আমরা কাজ পাই না। ওইখানে কাজ না পাওয়ার কারণে আমরা বিভিন্ন সমস্যার সম্মুখীন হই এবং হয় কি ওইখানের স্থানীয় আইন অনুযায়ী 1 বছর বা 2 বছর আগে সেই বিষয়গুলো কিন্তু পরিবর্তন করে অন্য কোথাও যেতে পারে না। এই পর্যন্ত আমাদেরকে কষ্টের মধ্যেই থাকতে হয়। বিশেষ করে কাতারে বর্তমানে একটা লেবার লর পাস হয়েছে, যেটা 1 বছর আপনাকে থাকতে হবে। যে স্পন্সরের কাছে যান, সেই স্পন্সরের কাছে 1 বছর আপনাকে কাজ করতে হবে। এখন ফ্রি ভিসা নিয়ে যাওয়া অনেক মানুষ কিন্তু এই 1 বছরের ভিতর তাদের স্পন্সরকেও চোখে দেখে না। বিশেষ করে কাতারে কিন্তু এটা ফ্রি ভিসায় যাচ্ছে। আসলে ফ্রি ভিসা বলতে কিছু না, ফ্রি ভিসা বলতে মানে আপনি 1 বছর পর্যন্ত ফ্রি থাকবেন, কোনো কাজ পাবেন না। এইটাই আমি বুঝি। শুধু কাতার না, সরি, আপনার সৌদি আরবে একই অবস্থা। সৌদি আরবে করে বর্তমান সময়ে তো বেকারত্ব অনেক বেশি, কোনো কাজ নেই, ওদের নাগরিকরাই ওখানে কাজ করতেছে।
সেকেন্ড টার্ম হচ্ছে আপনার এই যে আপনি বলছেন একটা কি রেকর্ডিং এজেন্সি দায়ী না আমাদের শ্রমিকরা দায়ী না যে নিচে তারা দায়ী, এখানে তিনটাই দায়ী। কীভাবে বলবো, সৌদি আরবে কাজ নেই, ওনারা ভিসা দিচ্ছে, বিষয়গুলো আমরা বাংলাদেশ সরকারের এডুকেটের মাধ্যমে আমরা যাচ্ছি ওখানে 5 লাখ 7 লাখ টাকা খরচ করে, কিন্তু ওখানে গিয়ে কাজ পাচ্ছি না, 2 মাস ঘুমাইয়ে আসছি, ভাই থাকলে ভাই অ্যাকাউন্টটা বানাই দিল, কিন্তু ওরা কি ভিসাটা দিয়ে কি ব্যবসা একটা ব্যবসা কাজ নেই অথচ ভিসা। আমি এটাই বলবো আমাদের সরকার, বর্তমান সরকার এটাই বলবো, প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়কে একটা অনুরোধ করবো, আপনারা সৌদি আরব বিষয়টা বন্ধ করে দেন, তাইলে আমরা বাংলাদেশের লোক যারা আছে কিছুটা তো বাঁচবে, আর এখানে যারা অসহায় যে ওরা জায়গা জমি বিক্রি করে যাচ্ছে ওদেরও একটু রেহাই হবে, এখানে কর্মসংস্থান হোক, অসুবিধা কি? অনেক প্রবাসীরা কি বলবো ব্যবসায়ী, অনেক টাকার মালিক, তারা রাতে চলে আসতেছে সৌদি আরব থেকে দোকান বন্ধ করে, কেন? ওরা ব্যবসা করতে পারতেছে না, সেই জন্য এখানে আসে কি করবে? এখানে আসে কিছু করার নাই, অসহায় প্রবাসীরাই অসহায়। তাই এই অসহায় লোকদেরকে কে দেখবে? আমাদের সরকার দেখতে হবে, আমাদের দূতাবাস দেখতে হবে। আমাদের দূতাবাস যদি আমরা সবাই নির্বাচন করে এমপি ইলেকশন করে এমপি করালাম, মন্ত্রী হচ্ছে, প্রবাসী কল্যাণ মন্ত্রী, কী করতেছেন উনি? আমাদের জন্য কিছুই করতেছেন না। কি ভূমিকা ওনার? আমরা যে অভিজ্ঞ লোক ছাড়া যদি অভিজ্ঞ দিতে হবে, যারা একদম অভিজ্ঞতা সম্পূর্ণ 20 বছর যারা আরবিতে কথা বলতে পারতেছে, বাংলাদেশ কমিউনিটি থেকে কেউ একজনকে ওইখান থেকে নেতৃত্ব দিয়ে আগাইতে হবে। সমস্যাগুলো কোথায়? না, এটা খুবই একটা দুঃখজনক ঘটনা যে সেখানে কাজ নাই, তারপরে ভিসা হচ্ছে, আর আমরাও সেইটা রেসপন্স করে অনেক ট্রাভেলসে দেখে, অনেক ট্রাভেলসে অ্যাড দিচ্ছে ওইখানে, আমরা ভিসা প্রসেসিং করতেছি, এটা করতেছি, এই যে ট্রাভেলসগুলো চিহ্নিত করা, ওদের গ্রেফতার করা, ওইখানে কোনো কাজ না। কীভাবে আপনার প্রসেসিং করে 1 লাখ 1.5 লাখ টাকা করে নিয়ে যাচ্ছেন, আর লোকগুলা কার না? এই যে আবুধাবি রিপোর্টার সেম, সৌদি আরবে অনেক এখনও অনেকে জেলখানায় আছে, অনেক বাংলাদেশিরা বড় বড় ব্যবসায় দোকান বন্ধ করে বসে 8-9 মাস। আমার মতো মানুষ যে ব্যক্তি, আমি একজন সাংবাদিক, মাঠের কাজ করছি, সবাইকে দেখি, কিন্তু আমার মতো মানুষ যে অনেক পরিস্থিতি শিকার হই, তাহলে তো আর সাধারণ শ্রমিকরা কী করবে? তাদের অবস্থা কি হতে পারে? জি, আমরা এই পরিস্থিতি তো অবশ্যই দুঃখজনক, আরও বলবেন, আপনাদের কাছ থেকেও শুনবো। তবে দর্শক, আমরা একটা বিরতি নিয়ে আসি। সুপ্রিয় দর্শক, আবারও স্বাগত এলিন ফুড প্রবাসী মুখ অনুষ্ঠানে, সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। আমরা কথা বলছিলাম, আমরা মধ্যপ্রাচ্যের অবস্থাটা একটু জানলাম, আমরা আবার একটু আসি তাসমিনা খান মজলিস, আপনার কাছে আসি। আপনি একটা রিপোর্ট আমরা দেখলাম অস্ট্রেলিয়ার, এইটার প্রেক্ষিতে যদি আপনি একটু ডিটেলসটা আমাদেরকে বলেন যে এটার বাস্তব অবস্থাটা। আচ্ছা, যেরকম রিপোর্ট বললো, অস্ট্রেলিয়া তো অনেক বছর যাবত, মেলবোর্ন স্পেশালি যেখানে আমি বেসড, মোস্ট লিভেবল সিটি হিসাবে র্যাঙ্কড হয়েছে। আর অস্ট্রেলিয়া বিজনেস বলেন, অ্যাজ আ স্টুডেন্ট বলেন বা অ্যাজ আ প্রফেশনাল বলেন, অনেক এনকারেজিং, অনেক পসিবিলিটিস আছে। ইউ জাস্ট হ্যাভ টু ট্যাপ ইন দ্য রাইট ডিরেকশন। আপনার প্রপার ডিরেকশন থাকলে গভর্নমেন্ট অনেক এনকারেজ করে, ওখানে যারা মানে লোকাল মানুষজন, সিটিজেন, দে আর অলসো ভেরি এনকারেজিং এই ব্যাপারে। আর মানে আমি তো অ্যাজ আ স্টুডেন্ট গিয়েছিলাম, দেন অ্যাজ আ স্কিলড মাইগ্রেন্ট আমি ওইখানে, এখন নাও আই এম আ সিটিজেন দেয়ার। তো আমি বলবো যে আমার প্রত্যেকটা প্রফেশনাল ক্ষেত্রে দে হ্যাভ সাপোর্টেড মি ইমেন্সলি। ইভেন আমার আর্ট এক্সিবিশনটাও ইটস কিউরেটেড বাই ভিক্টোরিয়া কাউন্সিল। আচ্ছা, সো আমি বলবো এই উদ্যোগটা যে আপনি যে এটা করছেন এক্সিবিশনটা, এটা কি আপনার ব্যক্তিগত উদ্যোগে না কোনো প্রাতিষ্ঠানিক উদ্যোগে? না, কাউন্সিলের আন্ডারে। ফলে এখানে আপনার আর্থিক ইনভলভমেন্টটা একেবারেই নাই। আমি ওখানে এক্সপ্রেশন অফ ইন্টারেস্ট দিতে হয়, প্রচুর অ্যাপ্লিকেন্ট আর্টিস্ট অ্যাপ্লাই করে, সো আমি আমার এক্সপ্রেশন অফ ইন্টারেস্টটা ড্রপ করেছিলাম, অ্যান্ড অ্যামং মেনি অ্যাপ্লিকেন্টস আই ওয়াজ সিলেক্টেড। সো আমি বলবো যে ওই যে একটা স্কোপ দেওয়া,
যে একটা অন্য কালচারের একটা মানুষকে একটা স্কোপ দেওয়া টু এক্সপ্লোর দেয়ার এক্সপ্যান্ড দেয়ার মানে আর্টিস্টিক এবিলিটি, এই জিনিসটা মেলবোর্নে আমি দেখলাম যে অনেক এনকারেজ করে। আর অন্য স্টেটেও আমি দেখেছি, সিডনিতে যারা আছেন প্রচুর বাঙালি আছেন যারা ক্রিয়েটিভলি ইনভলভড, তাদেরকেও দেখি যে মানে গভর্নমেন্ট বেশ এনকারেজ করে। আপনি যে ক্ষেত্রে কাজ করেন সেই ক্ষেত্রে আমাদের আর কোনো বাংলাদেশিরা তেমন আছে কিনা? মানে জি, বেশ কয়েকজন আছেন আমার সাথে, মানে অনেকেই আছেন মেলবোর্নে আছেন, যেহেতু আমি মেলবোর্নেই বেসড, মেলবোর্ন ক্রিয়েটিভ সোসাইটিতে অনেকেই কালচারালি অনেকেই ইনভলভড, আর গভর্নমেন্ট থেকে তারা বেশ, গভর্নমেন্ট থেকে যে ধরনের প্রণোদনা পান আপনারা, সেখানে এই তুলনা যদি আপনি বাংলাদেশের ক্ষেত্রে করেন সেটা কি দেখেন কখনো? বাংলাদেশে তো আমার মানে যেহেতু এখানে বড় হওয়া, এখানে আমি আমার মানে পড়াশোনা না হলে আমি এখানেও কাজ করেছি প্রাইভেট অ্যাডভার্টাইজিং এজেন্সিতে, তখন আমি দেখি। কোথায় করেছেন? আমি এশিয়াটেক কাজ করেছিলাম, বেশ অন অ্যান্ড অফ অনেক দিনের জন্যই কাজ করেছি। অ্যান্ড ওইখানে কাজ করে আমি দেখেছি যে মানে যে ক্রিয়েটিভ যেই ফিল্ডটা আছে ওইখানে তো মানে অনেকই প্রসপেক্ট আছে আর অনেকেই এনকারেজ করে, কিন্তু বিদেশে যেটা হয় যে আমরা তো একেবারে ডিফারেন্ট কালচারাল ব্যাকগ্রাউন্ড থেকে আসা, সো ওইখানে একটা নিজের একটা প্ল্যাটফর্ম ক্রিয়েট করা অনেক চ্যালেঞ্জিং। তো ওই ক্ষেত্রে যে গভর্নমেন্ট সাপোর্টটা দেয়, আই উড সে যে হ্যাটস অফ টু দেম টু সার্টেন এক্সটেন্ট, যে মানে অস্ট্রেলিয়া এত এনকারেজিং এই সব ব্যাপারে। আচ্ছা, একটু আপনার কাছে আবার আসি। আপনি যেটা বলছিলেন যে সরকার যে একটা ক্রাইসিসের মধ্যে চলছে, এর প্রভাবে আমাদের যারা ইমিগ্র্যান্ট কমিউনিটি, বিশেষ করে বাংলাদেশি কমিউনিটি, তারা কি একটু চিন্তিত? অবশ্যই চিন্তিত। কারণ হচ্ছে যে বাংলাদেশে এখন বেশ অনেক স্টকহোমে, সুইডেনে থাকে। আমরা যখন গেছিলাম তখন সংখ্যা ততটা ছিল না, এবং আমি জানি প্রচুর 15,000-এর মতন প্রচুর শিক্ষার্থী সুইডেনটাকে বেশি প্রেফার করে, অনেকে আসতেছে, এখনো আসতেছে। এখন আমরা মোটামুটি 15,000-এর মতন আছি বাংলাদেশে। তাদের প্রতিক্রিয়া কি এই সরকারের এই ক্রাইসিসটা নিয়ে? বিশেষ করে তারা কি যে এক্সট্রিম রাইটিস্ট, তাদের মুভটা নিয়ে চিন্তিত? খুবই চিন্তিত কয়েকটা কারণের জন্য। প্রথমত আমাদের নেক্সট জেনারেশন যারা বড় হচ্ছে তাদের নিয়ে আমাদের চিন্তা করতে হচ্ছে যে এই দেশে তাদের জন্ম, তাদের রাইটসটা যদি তারা ঠিক মতন না পায়, আমরা না হয় বড় হয়ে ওই দেশে আসছি, অনেক কিছু যেগুলো আমরা সঠিকভাবে পাই নাই, আমরা অ্যাকসেপ্ট করছি তবুও, কিন্তু তারা তো সেটা করবে না। তারা রাইটস নিয়ে ফাইট করতে হবে তাদেরকে। যে এখন যেভাবে এন্টি ইমিগ্রেন্ট, যেটা আপনি আগে বললেন, সারা ইউরোপেই একই ধারায় চলছে এখন। এইসব ফেসিস্ট সংগঠনগুলা ক্ষমতায় আসছে, নরওয়েতে আছে, হল্যান্ডে আছে, ডেনমার্কে আছে, বর্তমান কোয়ালিশন গভর্নমেন্ট যে করছে ওদেরকে নিয়েই করছে গভর্নমেন্ট। এই কারণে সুইডেন আমি বলবো একটা পজিটিভ সিগন্যাল দিচ্ছে যে না, আমরা এইভাবে গভর্নমেন্ট ফর্ম করব না, তাদের উপর ডিপেন্ড হয়ে আমরা গভর্নমেন্ট করব না, আমরা গভর্নমেন্ট করতে হলে তাদেরকে বাদ দিয়ে করতে হবে। এই জন্যই ক্রাইসিসটা সৃষ্টি হয়েছে। এখন আমার যতটুকু ধারণা সেটা হচ্ছে যে আবার ইলেকশন দিতে হবে আলটিমেটলি, এবং ইলেকশন দেওয়ার একটা খরচের ব্যাপার আছে। ওরা বাজেট করছে 400 মিলিয়ন ক্রাউন খরচ হবে আবার একটা ইলেকশন দিতে। সেটা নিয়েও ইতিমধ্যে আলোচনা হচ্ছে যে ইউ ইলেকশনটা হবে মে মাসে, দুটো ইলেকশনকে এক করে যদি দেয় একই খরচে ইলেকশনটা হয়ে যাবে। এই ধরনের একটা আলোচনা চলছে। এখন ঘুরে আসি আপনার প্রশ্নটা, আমরা যারা বাংলাদেশি ওখানে আছি, আমরা বিভিন্ন জায়গায় কাজ করি, আমি পোস্টাল ট্রেড ইউনিয়নের সঙ্গে জড়িত ফুল টাইম, এটাই আমার কাজ ওখানকার। তো এই ধরনের বাংলাদেশিরা রাজনীতিতে আসে নাই ততটা, এটাই হলো দুঃখজনক ব্যাপার। সুইডিশ পলিটিক্সে মানে মূলধারা রাজনীতিতে বাংলাদেশিরা ততটা আমরা এটা একটা দুঃখজনক দেখা যায় যে ইউরোপে, আমেরিকায়, অস্ট্রেলিয়া অনেক জায়গায় দেখি যে তারা প্রবাসে যেও দেখা যাচ্ছে বাংলাদেশের রাজনীতিটা বেশি মানে পছন্দ করে। তারা যখন ইমিগ্রেন্ট হয়ে যায় তো এক অর্থে তো তারা সেই দেশের নাগরিক, কিন্তু সেই দেশের যখন নাগরিক হয় তাহলে সেই দেশের মূলধারায় কেন তারা চেষ্টা করে না? তারা ওই চেষ্টা করলে তো আমাদের কমিউনিটির স্বার্থটা সংরক্ষিত হয়। আপনি কি বলেন? অবশ্যই আপনার সঙ্গে আমি একমত। কারণ হচ্ছে যে মূলধারার রাজনীতিতে আমি 94-এ আসছি, তো
এখন কথা হলো যে মূলধারার রাজনীতি আসলে দুইটা জিনিস সার্ভ করা যায়, যেটা আপনি বললেন। একটা হলো ওখানকার কমিউনিটিকে হেল্প করা যায়, আর দ্বিতীয়টা হচ্ছে বাংলাদেশের সাথে একটা রিলেশন ডেভেলপ করা যায়, যেটা আমি চেষ্টা করতেছি এখন। তো সেটার জন্য আমি মনে করি যে আমাদের বর্তমান যে জেনারেশন আছে যারা বড় হচ্ছে, তারা হয়তো এগিয়ে আসবে বা মূলধারার রাজনীতিতে। আর আমরা যারা পুরনো, যারা ধরেন বাংলাদেশি রাজনীতি নিয়ে যারা করে ওখানে, বিদেশে সব দেশের পার্টি ওখানে আছে, সেটাকেও আমি পজিটিভভাবে দেখি। যদিও আমি জড়িত না, আমি পজিটিভভাবে দেখি, যেহেতু কমিউনিটিকে এক করার জন্য তারা একটা দায়িত্ব নেয়, বাংলাদেশের সংস্কৃতিটাকে ধরে রাখার জন্য তারা একটা বিরাট অবদান রাখে। শুধু রাজনীতি না, রাজনীতির মধ্যেও তারা বাংলাদেশি কালচারটাকে তুলে ধরে অনেকে। এই জন্য এটা পজিটিভ সাইড, বিভিন্ন দিবসগুলো পালন করতেছে। এই জন্য আমি মনে করি এটাও ঠিক আছে, কিন্তু সাথে সাথে মূলধারা রাজনীতি আসা ওইটাকে প্রধান ধরে যদি এটাও সাথে সাথে রাখে, কিন্তু দেখা যায় যে অনেকে ওইটা নিয়ে কোনো আগ্রহী নাই, তার এটা হলো লক্ষ্য থাকে হচ্ছে বাংলাদেশ। অস্ট্রেলিয়ার বিষয়টাও কি এরকম? অস্ট্রেলিয়ার বিষয়টা খুব একটা এরকম না, আবার বলাও চলে এরকম, কারণ আমি ইদানিং দেখছি আমাদের জেনারেশনের যারা, তারা দে আর ট্রাইং কাউন্সিলে মেম্বার হওয়ার চেষ্টা করছে, আর নতুন প্রজন্ম চেষ্টা করছে। আর যেটা উনি বললেন যে আমাদের কালচারটাকে তুলে ধরার চেষ্টা করছে, অ্যান্ড সামহাও বাংলাদেশের সাথে একটা মার্জ করার চেষ্টা করছে, সো দ্যাট মানে জিনিসটাকে সুন্দরভাবে স্ট্যাবলিশ করা যায় এই অস্ট্রেলিয়ার বাংলাদেশের যে মানে কম্বাইন যে অনেক কিছুতেই এটা ইয়ে করতে পারবে, স্ট্যাবলিশ করতে পারবে কালচারালি, বিজনেস ওয়াইজ। সো এটা দেখা যাচ্ছে যে এখন অনেকেই মানে চেষ্টা করছে, আমাদের যে জেনারেশনটা। আমি আবার একটু মধ্যপ্রাচ্য প্রসঙ্গে আসি, যে আমাদের মানে শত বাধা বিপত্তি সত্ত্বেও যেহেতু কাতার আবার একটু ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে, সেই জায়গায় কি আমাদের কমিউনিটি ব্যবসায়ী এটার কি কোনো ফল পাচ্ছে, বা তারা কোনো সুবিধা পাচ্ছে কিনা, বা এই সুযোগটা নিতে পারছে কিনা? আচ্ছা, রিসেন্টলি গত সপ্তাহে একটা ল পাস হলো যে যারা ইনভেস্টর তাদের জন্য শতভাগ মানে ইনভেস্টমেন্ট মানে সেফ করে, যে ওইখানে মানে কাতারের আর কোনো ধরনের মানে নেবে না, মানে গভর্নমেন্ট কোনো ধরনের ট্যাক্স নেবে না, শতভাগ সেটা মানে। ওই প্রসঙ্গে আমি কিছুক্ষণ আগে ফেসবুকে একটা স্ট্যাটাস দেখলাম, আমাদের একজন বাংলাদেশি, ইনফ্যাক্ট সে আমার সাথেই আমার কোম্পানিতেই ছিল, টয়োটা কোম্পানিতে। তো সে মানে সে প্রথম বাংলাদেশি হিসেবে সেই সুযোগটা নিল আর কি, যে শতভাগ তার নিজস্ব ইনভেস্টমেন্ট ওইখানে। ওই হিসাবে অনেক বাংলাদেশিরা কিন্তু এগিয়ে আসতেছে, মানে রিসেন্ট ফার্স্ট যদি আপনি দেখেন, মানে অনেক বাংলাদেশিরা ব্যবসা বাণিজ্যে কিন্তু এগিয়ে আছেন। আপনি সম্প্রতি এখানে গিয়েছেন, বাংলা ভিশন অ্যাওয়ার্ডও দিয়েছেন ব্যবসায়ীদের, তা আপনি নিশ্চয়ই ভালো জানেন। মানে অনেক বাংলাদেশিরা কিন্তু এই বিশেষ করে কাতারে, অন্যান্য দেশেরটা আমি ঠিক ওইভাবে বলতে পারবো না, কিন্তু কাতারে দে আর ডুইং ভেরি ওয়েল, মানে আমাদের বাংলাদেশি ব্যবসায়ীরা। যদিও আমাদের মেইন স্ট্রিম বিজনেসে তাদের ইনভলভমেন্টটা ওইরকমভাবে হয়ে ওঠেনি, হ্যাঁ, বাট দে আর রিচিং দেয়ার, মানে একটু সময় লাগতেছে। হ্যাঁ, আমরা তো সবাই কেউ কিন্তু এখানে অ্যাজ অ্যান ইনভেস্টর কেউ যায় না এখানে, সবাই একটা ক্লাস নিয়ে ওইখানে যাওয়া, তারপর সেখান থেকে আস্তে আস্তে উঠে আসছে আর কি। এটা এনকারেজিং আমাদের জন্য। জি, আমরা সৌদি আরবের যদি এই অবস্থা চলতে থাকে, আপনি যে কথাটা বললেন, আপনি কিছুক্ষণ আগে আপনি বললেন যে আমাদের মতন অবস্থায় যারা ব্যবসার সাথে যুক্ত ছিলাম তাদেরই অবস্থা সঙ্গীন, সাধারণ শ্রমিকদের আরও অবস্থা। তাহলে এই অবস্থা যদি চলতে থাকে, তাহলে কি আমরা একসময় সৌদি আরব, যেখানে আমাদের সবচেয়ে বড় একটা শ্রমবাজার এবং রেমিটেন্স আসার এখনো পর্যন্ত তারা শীর্ষে আছে, সেই অবস্থাটা আমরা কি হারাতে যাচ্ছি? সেটাই হারাতে যাচ্ছি আমরা, অথবা এই তো 2019, 20, 21 সালের মধ্যে একটা হয়ে যেতে পারে, যে কোনো একটা, ওদের 100% ওরাই করবে সব কিছু। আমরা শুধু এখান থেকে আমাদের কিছু কিছু পেশা আছে, লেবার, মিনি যেটা সিটি কর্পোরেশন আন্ডারে, এইগুলোর জন্য হয়তো তারা বাংলাদেশিদেরকে রাখতে পারে, কিন্তু তাদেরকে যথেষ্ট পরিমাণ দক্ষ যে শ্রমিক টেকনিক্যাল, সেটা কি তাদেরই আছে? হ্যাঁ, তারা সৃষ্টি করতেছে, এক একটা কারিগরি নিজেরাই সৃষ্টি করতেছে, কারিগরি প্রশিক্ষণ ওরা কেন্দ্র খুলছে। মেয়েরা এখন মোবাইল টেকনিশিয়ান, নারীরা ওদের দেশের, আর ছেলেদের থেকে নারীরা ফার্স্ট। আচ্ছা, ইংলিশ ল্যাঙ্গুয়েজ বলেন, বড় ইউনিভার্সিটিতে এখন তো গাড়ি চালানোর অনুমতি চলতেছে। আবার কিং খালেদ ইউনিভার্সিটিতে আমাদের বাংলাদেশিরা প্রায়
19-20-25 জনের মতো হবে টিচার, ইংলিশ টিচার বা বাংলাদেশিরা, এটা আমরা গর্ব করি। বাট কিন্তু ওনারাই চলে আসতে হবে আমাদের বাংলাদেশে। আমাদের অনেক ডাক্তার আছেন মিনিস্ট্রি অফ হেলথে বাংলাদেশি, ওনারাই চলে আসতে হবে এখানে। এটা কি মূল কারণটাই কি সৌদি আরবে তাদের নিজস্ব অর্থনৈতিক সংকটের কারণে? না, সংকটের না, ওদের নাগরিকরাদেরকে তারাই প্রোভাইড করতেছে এবং ওদেরকে দক্ষ করে একজনকে নিজের হাতে, ওদের একটা ভিশন আছে 2021 সাল মনে হয় 30-এর ভিশনটা ওরা কাজে লাগাবে। কিন্তু একটা কথা প্রচলিত যে সৌদি নাগরিকরা তারা খুব পশ, তারা অলস, তারা কাজ করতে চায় না, মেইনলি হচ্ছে ফরেন ওয়ার্কারদের উপরে তারা ডিপেন্ডেন্ট ছিল। সেই ধারা কি ভেঙে যাচ্ছে? সেই ধারাগুলো ভেঙে যাচ্ছে, আর ওরা কিছুই করার নাই, কারণ ওরা হচ্ছে রাজতন্ত্র, গণতন্ত্র। ওরা ডিউটি করলে কি না করলেও কি, কিন্তু ওদের ব্যবসায়ী ওনারা অনেক ডাউন এই সৌদির কারণে। আমরা যারা বাইরের প্রবাসীরা যেভাবে কাজ করতো, একটা সময় নির্ধারিত ছিল, সকাল 9:30 থেকে দুপুরে 12টা, 4টা থেকে রাত 12:30 টাইমিংটা ছিল। কিন্তু ওদের বেলায় সেই টাইমিংটা আছে, কিন্তু ওরা যারা আসছে দোকানে ঘন্টাখানে ডিউটি করছে, দোকানটা খুলে ওরা চলে গেল, কোথায় ঘুরতে চলে গেল, মানে একটা তারপরে কিছু বলার নাই, লস গেল, ওরা কাজ করতেছে এইভাবে। আপনার তো যেহেতু একটা সময় কেটেছে, আপনি দীর্ঘদিন অস্ট্রেলিয়াতে আছেন, কতদিন পরে আপনি দেশে আসলেন? না, আমার এখানে প্রায় আসা যাওয়া হয়। আমি ইন বিটুইন 2014 to 2016 আমি বাংলাদেশে ছিলাম বেশ কিছুদিন, বিকজ আমার হাজবেন্ডেরও বিজনেস টাইজ আছে এখানে বাংলাদেশে। জি, বাংলাদেশে। তো আমার প্রায় এভরি ইয়ারেই আমার একবার আসা হয়। আচ্ছা। মানে ইভেন মানে আমি যখন স্টুডেন্ট ছিলাম তখন থেকে নিয়ে টিল টুডে। আচ্ছা, আপনার কাছে আমি একটা জানতে চাই যে ধরেন যে হারে ধরেন আমাদের ওখানে ইমিগ্রেন্ট সংখ্যা বাড়ছে আমাদের কমিউনিটি, সেখানে আপনি তার ডেভেলপমেন্টটা কেমন দেখেন? মানে এটা কি খুব মানে ভালো গতিতে তারা এগোচ্ছে, নাকি স্থির হয়ে আছে, না পিছাচ্ছে? অন্য কমিউনিটির সাথে যদি আপনি একটা যদি তুলনা করেন, তাহলে আমাদের কমিউনিটির অবস্থানটা কেমন? জি, ফার্স্টলি আমি একটু এক্সপ্লেন করে দিই। অস্ট্রেলিয়া ভিসা ওয়াইজ এক্সট্রিমলি স্ট্রিক্ট। মানে অস্ট্রেলিয়া অ্যাজ আ কান্ট্রি যখন ওরা ইমিগ্রেন্টস নেয়ও, খুব ওরা স্ট্রাকচারাল বেছে তো নেবেই, খুব স্ট্রাকচারাল ওয়াইজ নেয়। যেই স্টেটে দেখে যে এখানে ইকোনমিক গ্রোথটা ইম্পর্টেন্ট, যেখানে জব অপরচুনিটি কেটার করতে পারবে, ওভাবেই ওরা ওইভাবেই ওরা প্ল্যানিংটা করে ওইভাবে। সো হ্যাঁ, ওভার দ্য ইয়ার্স আমি যখন গিয়েছি টিল টুডে, যখন আমি ওটাকে মানে অ্যাসেস করি, তখন দেখি হ্যাঁ মানে ইমিগ্রেন্টস স্পেশালি বাংলাদেশ থেকে অনেক মানুষ এখন অস্ট্রেলিয়া থাকে বাংলাদেশি। তো ওইখানে জব মার্কেটে তো দে আর ডুইং এক্সট্রিমলি ওয়েল। মানে সবাই দেখা যাচ্ছে যে এখন ভালো ভালো কর্পোরেট ওয়ার্ক করছে। ইভেন বিজনেস ওয়াইজ আমাদের নিজের মানে আমার হাজবেন্ড ওনারও বিজনেসে হি ইজ ইনভলভড। ওখানেও আছে, এখানেও আছে। জি, ওখানেও আছে, এখানেও আছে। বিজনেস ওয়াইজও মানে খুব স্ট্রাকচার্ড, মানে বলবো যে মানে একটা প্রপার ওয়েতে করে, মানে ওদের সবকিছু খুব স্ট্রাকচার্ড। সো আপনি যেই ফিল্ডে আপনি ইনভলভ হতে চান সেই জায়গাতে ইফ ইউ নো দ্যাট ইউ ওয়ান্ট টু ডু দিস, আপনাকে ওই রকম একটা মানে গাইডলাইন দেওয়া হবে। আচ্ছা। সো বাংলাদেশিরা এখন আমাদের জেনারেশনে যারা আছে, ইভেন যারা স্টুডেন্ট আছে, তারা দে আর ডুইং রিয়েলি ভালো করছে। আপনি যদি ওখানকার যেহেতু রাজনীতির সাথে যুক্ত আছেন, ক্রাইসিস আছে ওখানে, আমাদের বাংলাদেশেও এক ধরনের রাজনৈতিক সংকটের মধ্যে দিয়ে আমরা যাই। আপনি যদি তুলনা করেন, তাহলে আপনি কি বলবেন বাংলাদেশের রাজনীতি সম্পর্কে? আমি আগে আপনাকে বলেছি তুলনা করাটা ঠিক হবে না, তবে আমার মনে হয় বাংলাদেশ একদিন না একদিন প্রকৃত গণতান্ত্রিক রাষ্ট্র হিসাবে আসবে, এটা আমি আশা রাখি। সময়ের ব্যাপার, সময় হয়তো আমাদেরকে একটা গণতান্ত্রিক বাংলাদেশ হিসাবে একদিন বিশ্বে পরিচিত করবে, প্রকৃত গণতান্ত্রিক রাষ্ট্র। ওখানে যে রাজনীতির ধারা, যারা যারা যুক্ত থাকে, তাদের যে ডেডিকেশন বা ডিভোশন, আর এখানে আপনি কি কেমনটা দেখেন? এটা অনেক পার্থক্য। এটা পার্থক্য হচ্ছে যে আমরা রাজনীতিগতভাবে আমরা প্রশিক্ষণ নেই, আমাদের ক্লাস আছে রাজনীতির, আমাদের বিভিন্ন কোর্স আছে, কিভাবে কথা বলতে হবে, কিভাবে আইডিওলজিকে সামনে নিয়ে আসতে হবে, এগুলো ক্লাস হয় আমাদের।
সে তুলনায় এখানে একটা সংগঠনের কথা আমি বলতে পারি, কারণ ছাত্র রাজনীতি ছিলাম, সেটা ছিল ছাত্র ইউনিয়ন যারা করতো, তাদেরকে এই ধরনের একটা প্রশিক্ষণ দেওয়ার সিস্টেম ছিল। বাম রাজনীতির ধারা যারা ছিল তাদের একটা পড়াশোনা ছিল, পাঠচক্র ছিল বিভিন্ন বাম সংগঠনগুলোতে, সেই ধারাগুলো বোধহয় এখন আমি জানি না, আমি তো 42 বছর থেকে বাইরে, তো আমার মনে হয় না এখন এগুলো আছে। এখনকার রাজনীতিটা তো আগের মতো নয় আমার দৃষ্টিতে, তো কাজেই আমি তুলনা করব না। তবে আমি আশাবাদী বাংলাদেশ হয়তো একদিন, তবে যাক, আপনার প্রত্যাশা যে বাংলাদেশ অবশ্যই একটা ডেমোক্রেটিক দেশ হিসেবে আরও সামনে ডেভেলপ হবে, আমরাও প্রত্যাশা করি যে গণতন্ত্র এবং উন্নয়নের ধারায় বাংলাদেশ এগিয়ে যাবে। আমাদের এই প্রত্যাশা থাকলেও প্রবাসী হিসেবে আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আমরা অভিজ্ঞতা শুনলাম, নিশ্চয়ই আপনাদের সঙ্গে আবারও পরবর্তীতে আবার আমরা আমন্ত্রণ জানাবো এবং আপনারা আসবেন এবং আপনাদের নানামুখী যে অভিজ্ঞতা সেটি আপনারা বলবেন। আজ এই পর্যন্তই দর্শক, আমরা শেষ করার আগে প্রবাস থেকে পাঠানো প্রতিবেদন দেখতে দেখতে বিদায় নেব। ভালো থাকুন, সুস্থ থাকুন সবাই। অতি সাধারণ একটি ফুটবল ম্যাচ, তবুও জমজমাট আর হই হুল্লোড়ে ভরা পুরো মাঠ। লেবাননে ইসরায়েলি ফুটবল টুর্নামেন্টের তুমুল উত্তেজনাপূর্ণ ফাইনাল ম্যাচে জুবাইল স্পোর্টিং ক্লাব 1-0 গোলে দাওরা প্রজন্ম ক্লাবকে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। 90 মিনিটের ফুটবল ম্যাচে কোনো দলই গোল করতে না পারায় খেলা অতিরিক্ত সময়ে গড়ায়। অতিরিক্ত সময়ের দ্বিতীয়ার্ধের খেলায় জুবাইল স্পোর্টিং ক্লাবের সোহাগ বিজয়সূচক গোলটি করে। লেবাননের এন্তালিয়াস এলাকায় একটি ইনডোর স্টেডিয়ামে রবিবার বিকেলে ফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হয়। আয়োজক কমিটিকে এবং আমি নিজেকে ধন্য মনে করছি আজকের খেলায় আমাকে প্রধান অতিথি হিসাবে রাখার জন্য, এবং ভবিষ্যতে যাতে আমরা এরকমের একটা খেলা আরও পরিচালনা করতে পারি, এই জন্য আমরা সবার কাছে সহযোগিতা কামনা করি। দিকে ফুটবল ছেড়ে অনেক আনন্দিত, এমনকি কাজ নিয়ে আমরা সবসময় ব্যস্ত থাকি, তার ফাঁকে আমরা খেলাধুলা করি, অনেক এনজয় বুক করতেছি, অনেক ভালো লাগতেছে। আজকে আমাদের খেলা যে দর্শকরা এখানে আসে, অনেক কষ্ট করে বসে খেলা দেখছে, তাদেরকে জানাই আমি আন্তরিক শুভেচ্ছা ও ধন্যবাদ। আমরা বাইরে থাকার পরেও যে এক একদিন ছুটি পাই সেখানে খেলা করি, আমরা খুব এনজয় করছি। আজ সাদা পায়রা উড়িয়ে ফাইনাল ম্যাচটি উদ্বোধন করেন প্রধান অতিথি ব্যবসায়ী ও সমাজসেবক শের মোহাম্মদ শেরু। অনুষ্ঠানে আয়োজক কমিটির সদস্য মোহাম্মদ মাসুম মিয়া ও মোহাম্মদ আরিফের সঞ্চালনায় সভাপতিত্ব করেন সমাজসেবক ফারুক খান। বিশেষ অতিথি হিসেবে মঞ্চে আরও উপস্থিত ছিলেন ইসরায়েলি ফুটবল টুর্নামেন্টের প্রধান উপদেষ্টা বিশিষ্ট সমাজসেবক দুলাল তালুকদার, মিন্টু খান, হিরু তালুকদার, সারোয়ার মোল্লা ও কবির হাওলাদার। ফাইনাল ম্যাচে সেরা খেলোয়াড় নির্বাচিত হন জুবাইল স্পোর্টিং ক্লাবের মোহাম্মদ শরীফ। টুর্নামেন্টের সেরা গোলকিপারের পুরস্কার লাভ করেন ইসরায়েলি স্পোর্টিং ক্লাবের আমিন কারি। এছাড়া পুরো টুর্নামেন্টে সেরা ক্রীড়া নৈপুণ্য প্রদর্শন করে ম্যান অফ দ্য টুর্নামেন্টের খেতাব অর্জন করেন জুম্মুর ভাই বন্ধু স্পোর্টিং ক্লাবের মোহাম্মদ মামুন। প্রবাসী বাংলাদেশিদের 12টি দল নিয়ে এবারই প্রথম যাত্রা শুরু করে ইসরায়েলি ফুটবল টুর্নামেন্ট। লেবাননে যখন একদিকে চলছে আকামা সমস্যা, ঠিক তেমনি কাজের সংকটে প্রবাসী বাংলাদেশিরা অনেকটাই সর্বশান্ত। ঠিক এই সময়ে প্রবাসী বাংলাদেশিদের সমন্বয়ে এমন একটি ফুটবল টুর্নামেন্ট সত্যিই প্রশংসার দাবি রাখে। তাছাড়া লেবাননে আজকে দুর্যোগপূর্ণ আবহাওয়া উপেক্ষা করেও এখানে প্রচুর সংখ্যক প্রবাসী বাংলাদেশিরা আজকে খেলা উপভোগ করতে এখানে এসেছে। বাবু সাহা, বাংলা ভিশন, বৈরুত, লেবানন। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের 47তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হলো রিয়াদে। সৌদি আরবের রিয়াদে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের হেড অফিসের হলরুমে 47তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের রিজিওনাল ম্যানেজার মোহাম্মদ আমিনুল ইসলামের সভাপতিত্বে এবং স্টেশন ম্যানেজার রফিকুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে সাংবাদিক এবং বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন। বিমান বাংলাদেশের এয়ারলাইন্সের পক্ষ থেকে আজকের এই 47তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সবাইকে অভিনন্দন জানাচ্ছি। বিমানের তরফ থেকে আজকে এই রিয়াদ প্রবাসীদেরকে যে সুযোগ সুবিধা দেওয়া হয়েছে সেটা সম্পূর্ণ আপনাদের কৃতিত্ব। যাত্রী সেবার মান বাড়িয়ে সুনামের সাথে দীর্ঘ পথ পাড়ি দিতে পারে এই প্রত্যাশা করেন প্রবাসীরা। যাত্রী সেবার মাধ্যমে যেটা নাকি আকাশে শান্তির নীড়, সেই শান্তির নীড় যাত্রী সেবার মাধ্যমেই যাত্রীদের মন জয় করবে এই প্রত্যাশাই করছে প্রবাসী সৌদি আরবের প্রত্যেকটা নাগরিক। রিয়াদ বাংলাদেশ বিমান হেড অফিস থেকে আলহাজ আবু সাইদ, বাংলা ভিশন, সৌদি আরব।
প্রবাসীদের অভিযোগ, তাদের পরিবারের বিভিন্ন সমস্যা, বিশেষ করে নিরাপত্তা, প্রবাসীদের পাসপোর্ট, জমি সংক্রান্ত জটিলতা সহ বিভিন্ন সমস্যার সমাধানে নতুন পদক্ষেপ নিয়েছে চট্টগ্রাম জেলা পুলিশ। বিশ্বের বিভিন্ন দেশে থাকা চট্টগ্রামের প্রবাসীদের আইনি সহায়তা দেওয়ার লক্ষ্যে প্রবাসী সহায়তা ডেস্ক চালু করেছে চট্টগ্রাম জেলা পুলিশ। চট্টগ্রামে প্রথম যে প্রবাসীদের জন্য একটা হেল্প ডেস্ক চালু করা হয়েছে, সেজন্য আমি চট্টগ্রাম পুলিশ প্রশাসনকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। উদ্যোগ চালু করার জন্য চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ সুপারকে ধন্যবাদ। আসলে পুলিশ আমাদের জনগণের বন্ধু। সারা পৃথিবীতে পুলিশের সাহায্য লাগে, সেই জন্য স্পেশালি বাংলাদেশে যারা বিশেষ করে দেশের বাইরে থাকে তাদের জন্য হেল্প ডেস্ক শুরু করেছেন জেলা পুলিশ, স্পেশালি চিটাগাং। সুতরাং আমি সবাইকে ধন্যবাদ জানাই। আমাদের সংগঠন প্রবাসী কল্যাণ ঐক্য পরিষদের পক্ষ থেকে আমরা দাবি জানাই যাতে প্রত্যেকটা থানায় প্রবাসীদের জানমালের নিরাপত্তার স্বার্থে এবং প্রবাসীদের সহায়তা করার জন্য ব্যবস্থা নেওয়া হয়। ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে সংযুক্ত আরব আমিরাতের গ্রিন সিটি আল আইনের একটি হোটেলে হয়ে গেল বৃহত্তর ঢাকা প্রবাসী সংগঠন UAEর 2019-20 সালের নবগঠিত কার্যকরী কমিটির অভিষেক ও সাংস্কৃতিক অনুষ্ঠান। নবগঠিত কমিটির শপথ গ্রহণ উপলক্ষে আয়োজিত আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সিনিয়র উপদেষ্টা ও নির্বাচন কমিশনার ডাক্তার নুরুল আমিন। সহসভাপতি প্রকৌশলী মফিজুল ইসলামের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ সমিতি UAEর সভাপতি প্রকৌশলী মোয়াজ্জেম হোসেন। বিশেষ অতিথি ছিলেন প্রধান উপদেষ্টা শেখ মোহাম্মদ আমজাদ হোসেন, উপদেষ্টা মোহাম্মদ মোশাররফ হোসেন। বক্তব্য রাখেন বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরা। নিজস্ব এলাকায় যে অর্থটি আমরা এখানে ব্যয় করি তার কিছু অংশ যদি তাদের জন্য লেখাপড়ার জন্য ব্যয় করেন, এই পরিবারগুলো সদকায়ে জারিয়া। 5 বছরে পা দিয়েছেন। বিগত দিনে এই সংগঠন গুছানোর জন্য যারা হাল ধরেছেন তাদেরকে আমি ধন্যবাদ। এই কাজ আমি কতটুকু করতে পারেছি আপনাদের হাসি মুখে তাহা প্রমাণ করে যে আমি আজকে সাকসেসফুল বলতে পারি। আজকে আমি আমার সবচেয়ে বড় পাওনা যে আপনারা সকলে আজকে খুশি। দেশে লাশ পাঠানোর ক্ষেত্রে সহযোগিতা সহ আমরা সকল সহযোগিতা করে থাকি। এতে সংগঠনের 101 সদস্য বিশিষ্ট নতুন কমিটি শপথ গ্রহণ করান প্রধান নির্বাচক ডাক্তার নুরুল আমিন। ভবিষ্যতে বৃহত্তর ঢাকা প্রবাসী সংগঠন তাদের সেবামূলক কর্মকাণ্ড আরও জোরদার করবে বলে কর্মকর্তারা জানান। মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা ও নৈশভোজের মধ্য দিয়ে অনুষ্ঠান শেষ হয়। এই দূর পরবাসে থেকেও যারা দেশ এবং প্রবাসীদের কল্যাণে কাজ করে যাচ্ছেন, এ ধরনের সমাজহিতৈষী সংগঠনগুলোকে প্রবাসীরা স্বাগত জানিয়েছেন। জাহাঙ্গীর কবির বাপ্পি, বাংলা ভিশন, আল আইন, সংযুক্ত আরব আমিরাত।